আজ আমরা দেখতে চলেছি 2014 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো ইস্ট সাইড সুশি, যেখানে এমন একজন মাস্টার শেফকে দেখানো হয়েছে যার কিনা ছোটবেলা থেকেই রান্নার প্রতি ছিল এক অন্যরকম আকর্ষণ। কিন্তু তার পরিবার অনেক দরিদ্র হওয়ার কারণে সে কোনোমতে ফুটপাতে ফল বিক্রি করে তার সংসার চালাত, যেটা তাকে রান্না থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। তবে তার ভেতরে ছিল রান্নার বিশেষ কিছু গুণ। সে যে কোনো রেসিপি একবার তৈরি করতে দেখলে সেটা সঙ্গে সঙ্গে সে ঠিক হুবহু তৈরি করতে পারে। এমনকি সে যে কোনো কাজই এতটা দ্রুত সময়ে করতে পারে যেটা খুব কম মানুষের পক্ষেই সম্ভব। যদিও সে ছিল একজন মেক্সিকান নাগরিক, কিন্তু সবসময় তার আকর্ষণ ছিল জাপানিজ খাবারের প্রতি, তাই সে জাপানের সবচাইতে শ্রেষ্ঠ শেফ হতে চাইত। কিন্তু একজন ভিনদেশী মানুষ হয়ে জাপানের সবচাইতে শ্রেষ্ঠ শেফ হওয়া মোটেও কোনো সহজ কথা ছিল না, কারণ জাপানিজ খাবার তৈরি করা ছিল অনেক কঠিন একটি ব্যাপার। তবে তারপরও সে তার স্বপ্ন পূরণের জন্য হাজারো বাধা বিপত্তি পেরিয়ে কোনোমতে পৌঁছে যায় জাপানের সবচাইতে বড় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে, যেখানে তাকে লড়তে হবে বিশ্বজয়ী কয়েকজন শেফের সঙ্গে। তবে ফুটপাতের একজন ফল বিক্রেতা থেকে সে কিভাবে এত বড় একটি ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে পৌঁছে গিয়েছিল আর বিশ্বজয়ী শেফদের সঙ্গে রান্নার লড়াই করে সে কি নিজেকে শ্রেষ্ঠ শেফ হিসেবে প্রমাণ করতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা এক রাঁধুনির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা জোয়ানা নামক একটি মেয়েকে দেখতে পাই। প্রতিদিনের মতোই জোয়ানা খুব সকালবেলায় ঘুম থেকে ওঠে আর সে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে সোজা তার কাজে চলে যায়। জোয়ানা তার পরিবারকে নিয়ে জাপানেই থাকে, তবে সে কিন্তু জাপানিজ ছিল না, বরং সে ছিল একজন মেক্সিকান নাগরিক। তবে সে তার পরিবারকে নিয়ে বহু বছর ধরে এখানে থাকে। তার পরিবার বলতে শুধুমাত্র তার বাবা এবং তার একমাত্র মেয়ে রয়েছে। বর্তমানে তার হাজবেন্ড নেই, তাই সে একজন সিঙ্গেল মাদার। তবে সে তার এই ছোট্ট পরিবারকে নিয়ে খুব সাধারণভাবেই জীবনযাপন করে। কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই সংসার চালানোর জন্য জোয়ানা ছোট্ট একটি ভ্যানে করে রাস্তার পাশে ফল বিক্রি করে এবং ফলের পাশাপাশি সে জুসও বিক্রি করে থাকে। প্রতিদিন সকালবেলা সে নিজে গিয়ে সবচাইতে ফ্রেশ ফলগুলো নিয়ে আসে। জোয়ানার বাবা একজন শপকিপার, সে একটি শপে কর্মরত আছেন। সে প্রতিদিন জোয়ানাকে যথাসম্ভব সাহায্য করে সোজা সে তার কাজে চলে যায়, আর জোয়ানা তার মেয়েকে স্কুলে দিয়ে এসে ফল বিক্রি করে। তবে জোয়ানা তার বাবাকে এই বয়সে এতটা পরিশ্রম করতে নিষেধ করে। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে নিজেই সবকিছু সামলে নিতে পারবে, কিন্তু তার বাবা খুব ভালো করেই তার মেয়ের কষ্টটা বোঝে। তো সারাদিন ফল বিক্রি শেষ হলে জোয়ানা প্রতিদিন তার বাবার জন্য অপেক্ষা করে, আর তারা বাবা মেয়ে মিলে একসঙ্গে বাড়িতে ফিরে আসে। তো আজকেও যখন জোয়ানা রাস্তার পাশে বসে তার বাবার জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই তার কাছে কয়েকজন ছেলে আসে। জোয়ানা যখন তাদেরকে ফল রেডি করে দিচ্ছিল, তখন তারা জোয়ানাকে আজে বাজে ইঙ্গিত দিতে থাকে এবং তারা তাকে অনেক বাজে ভাষায় কথা বলে। আর এক পর্যায়ে তারা তার গায়ে হাত দিতে চাইলে জোয়ানা এতে প্রচণ্ড রেগে যায়, আর সে একাই তাদের সবাইকে মারতে শুরু করে এবং তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তারা আসলে ছিল এখানকার গ্যাংস্টার, তাই তাদের কাছে বন্দুক ছিল। তো একজন লোক এখানে জোয়ানার দিকে বন্দুক তাক করে আর বলে যে জোয়ানা যেন তার কাছে থাকা সমস্ত টাকা তাদেরকে দিয়ে দেয়, তা না হলে তারা এখনই তাকে গুলি করে মেরে ফেলবে। কিন্তু জোয়ানা যখন তাদের কথায় রাজি হয় না, তখন তারা জোয়ানাকে মারধর করে তার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। এমনকি তার ভ্যানে যত রকমের ফলমূল এবং জিনিসপত্র ছিল তারা সেগুলো পর্যন্ত নিয়ে যায়। তবে এমন ঘটনা জোয়ানার সঙ্গে আরও বেশ কয়েকবার ঘটেছে। কিন্তু এবার যখন তার বাবা এই সমস্ত কিছু জানতে পারে, তখন সে তাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সেখানে জোয়ানাকে বলে, তোমার কাল থেকে আর কোথাও যেতে হবে না, তোমার জায়গায় আমি ফলের বিজনেস করব, পার্ট টাইম শপকিপারের কাজ করব, আর বাকি সময়টুকুতে ফল বিক্রি করব। তা না হলে এভাবে চলতে থাকলে যে কোনো দিনই তোমার অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। জোয়ানা তখন তাকে বলে, এত কিছুর পরও তুমি ফল বিক্রির কথা আবারও কিভাবে বলছো বাবা? আমার জীবনে ঝুঁকি থাকলে তোমারও তো জীবনের ঝুঁকি থাকবে। তাছাড়া দেখতেই তো পেলে ওরা ভ্যান থেকে সমস্ত জিনিস নিয়ে গিয়েছে। এখন চাইলেও এত সহজেই বিজনেস শুরু করা সম্ভব নয়। আর তাছাড়া আমি আর এই ধরনের বিজনেস করতে চাই না, কারণ ফলের বিজনেসে সেল হলেও অনেক ফলই নষ্ট হয়ে যায়। এতে আমি লসটাই বেশি দেখতে পাচ্ছি। তাই আমি এমন কিছু করতে চাই যেখানে আমি মোটামুটি ভালো স্যালারিও পাবো আর আমার জীবনেরও সেফটি থাকবে। তুমি আমাকে নিয়ে একদমই চিন্তা করো না বাবা, আমি কয়েকদিনের মধ্যেই ভালো একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। এবার পরের দিনই জোয়ানা একটি জিম সেন্টারে কাজ পেয়ে যায়। সে সেই জিমের ক্লিনার হিসেবে কাজ শুরু করে। আর সেই জিমে কাজ করার বেশ কিছুদিন পর সে যখন তার বাড়িতে ফিরছিল,
তখন সে একটি রেস্টুরেন্টের সামনে একটি জবের বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে লেখা ছিল যে রেস্টুরেন্টের জন্য কর্মচারীর প্রয়োজন। জোয়ানা তখন প্রায় বেশ কিছুক্ষণ ধরে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকে। তার কাছে রেস্টুরেন্টে সবকিছুই অনেক ভালো লেগে যায়। আসলে এই রেস্টুরেন্টটি অনেক পপুলার একটি রেস্টুরেন্ট ছিল। তবে রেস্টুরেন্টটি পপুলার ছিল সুশি নামক এক ধরনের খাবারের জন্য, যেটা মূলত জাপানের অনেক ট্রেডিশনাল একটি খাবার। জোয়ানা দেখতে পায় যে রেস্টুরেন্টের ভেতরে প্রচুর পরিমাণে ভিড় লেগে আছে। সে এতেই বুঝতে পারে যে রেস্টুরেন্টটি আসলে কতটা পপুলার। তাছাড়া এখানকার বিভিন্ন ধরনের খাবার দেখে জোয়ানা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তাই সে ডিসাইড করে যে সেই রেস্টুরেন্টটিতে কাজ করবে, কারণ খাবারের প্রতি তার আলাদা এক ধরনের টান রয়েছে। এ কারণে পরের দিন সকালবেলায় সে এখানে চলে আসে, আর সে সেখানে কর্মরত একজন মহিলাকে জানায় যে রেস্টুরেন্টের বাহিরে থাকা জবের বিজ্ঞাপন দেখে সে এখানে এসেছে, তার একটি কাজের অনেক প্রয়োজন। তবে মহিলাটি তখন তাকে বলে, আসলে এখন আমাদের বিশেষ কিছু অকেশন চলছে, তাই আমাদের রেস্টুরেন্টটিতে প্রচুর পরিমাণে কাস্টমার আছে। এ কারণে শেফ থেকে শুরু করে কর্মচারীরা পর্যন্ত এতটাই ব্যস্ত যে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার তাদের কোনো সময় নেই। এমনকি জবের জন্য যে ইন্টারভিউ নেবে সেও এখন খাবারের বিভিন্ন মেনু তৈরি করতে ব্যস্ত। তাই ইন্টারভিউ কয়েকদিনের জন্য হোল্ড করে রাখা হয়েছে। আপনি চাইলে কিছুদিন পরে এসে ট্রাই করতে পারেন। কথা শুনে জোয়ানা সেখান থেকে চলে যায়। এ ঘটনার পর প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। তো জোয়ানা একদিন তার বাবাকে জানায় যে সে সেই জিমের ক্লিনারের চাকরি ছেড়ে দিয়েছে। তার বাবা তখন তার কাছে এর কারণ জানতে চায়। জোয়ানা তখন তাকে বলে, আসলে আমি একটি রেস্টুরেন্টে জবের বিজ্ঞাপন দেখেছি, সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট শেফের প্রয়োজন, আর সেটা হচ্ছে এখানকারই একটি পপুলার সুশি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম হচ্ছে ওসাকা। আমার কাছে মনে হয় যে আমার জন্য হয়তো রেস্টুরেন্টের কাজই অনেক সহজ হবে। কিন্তু তার বাবা তখন তাকে বলে, তুমি যে রেস্টুরেন্টের কথা বলছো সেটা তো একটি জাপানিজ রেস্টুরেন্ট। তোমার হয়তো কোনো ধারণাই নেই যে জাপানিজরা কত অদ্ভুত অদ্ভুত খাবার খায়। তাদের সেই সমস্ত খাবারের সঙ্গে তুমি নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না। আসলে তার বাবার কাছে মনে হতো যে জাপানিজরা হয়তো অদ্ভুত অদ্ভুত খাবার খায়, তাদের খাবারে হয়তো কোনো স্বাদই নেই। কিন্তু জোয়ানা তার বাবাকে বুঝিয়ে বলে, সে এখানে বলে, আসলে কোনো দেশের খাবারই অদ্ভুত নয় বাবা, আমরা সেই সমস্ত খাবারের সঙ্গে অভ্যস্ত নই বলেই আমাদের এমন মনে হয়। আর আমি সেই রেস্টুরেন্টে গিয়ে তাদের সেই খাবারগুলোর দিকে লক্ষ্য করেছি। খাবারগুলো দেখতে অনেক বেশি সুন্দর, প্রত্যেকটি খাবারেই যেন আলাদা আলাদা সৌন্দর্য লেগে আছে। আমি অন্তত একবার সেখানে জব করার ট্রাই করে দেখতে চাই। এবার দেখতে দেখতে ইন্টারভিউয়ের দিন চলে আসে। জোয়ানা অনেক এক্সাইটেড হয়ে ইন্টারভিউ দিতে যায়। আর এখানে ইন্টারভিউ নিচ্ছিল রেস্টুরেন্ট মালিকের ওয়াইফ, তার নাম ছিল মিয়াকো। মিয়াকো এখানে জোয়ানাকে জাপানিজ খাবারের ব্যাপারে নানা ধরনের প্রশ্ন করে। তবে জোয়ানা জানায় যে তার একটু সময়ের প্রয়োজন, সে খুব অল্প দিনের মধ্যেই জাপানিজ খাবারের ব্যাপারে সবকিছু শিখে নেবে। এরপর মিয়াকো জানতে চায় যে তার কি কোনো রেস্টুরেন্টের কিচেনে কাজ করার অভিজ্ঞতা আছে। জোয়ানা জানায় যে সে দুটো রেস্টুরেন্টে কাজ করেছে, কিন্তু সেগুলো জাপানিজ রেস্টুরেন্ট ছিল না। আসলে আমি আমাদের রেস্টুরেন্টের কিচেনের জন্য কোনো মহিলাকে নিতে চাইছি না। আমাদের জন্য একজন পুরুষ সরকার হলে সবচাইতে বেশি ভালো হয়, কারণ আমাদের রেস্টুরেন্টে সবসময় প্রচুর পরিমাণে কাস্টমার থাকে, আর তাই এখানকার কিচেনে কাজ করাটা মহিলাদের জন্য বেশ কঠিন একটি ব্যাপার। কিন্তু জোয়ানা বলে যে তার পরিশ্রম করে অভ্যেস আছে, তার উপর যতই কাজের প্রেশার থাকুক না কেন সে পুরোপুরিভাবে দায়িত্ব নিয়ে সব কাজগুলো করবে। কিন্তু তারপরও মিয়াকো যখন তাকে জব দিতে চাইছিল না, তখন জোয়ানা তাকে অনেক অনুরোধ করে। সে তাকে বলে, আসলে এই জবটি আমার জন্য অনেক প্রয়োজন। আমি একজন সিঙ্গেল মাদার, আমার একটা ছোট মেয়ে আছে, আর পরিবারের সমস্ত দায়িত্বই আমার উপর। দয়া করে আমাকে একটি কাজ দিন। মিয়াকোরিতে জোয়ানার প্রতি মায়া হয়। সে তখন জোয়ানাকে তাদের রেস্টুরেন্টে কাজ দিয়ে দেয়, কিন্তু কোনো শেফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নয়, তাকে এখানকার ডিশ ওয়াশার হিসেবে কাজ দেয়া হয়। তবে জোয়ানা তাতেই খুশি ছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল যে একদিন সেই ছোট পদ থেকেই অনেক বড় একটি পদে যাবে। তো জোয়ানাকে এবার রেস্টুরেন্টের কিচেনে নিয়ে আসা হয়, যেখানে রেস্টুরেন্টের বাকি কর্মচারীরাও ছিল। জোয়ানাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। এখানকার শেফ ছিল আকি, আর বাকিরা হচ্ছে বিলি এবং ভিক্টর। এরপর জোয়ানাকে কিচেনে তার কাজ বুঝিয়ে দেয়া হয়। তো জোয়ানার এই রেস্টুরেন্টে কাজ করতে করতে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। এবার একদিন তাদের রেস্টুরেন্টে প্রচুর পরিমাণ মানুষের ভিড় ছিল, তাই খাবারের অর্ডারও এত পরিমাণ এসেছে যে আকি একা হাতে সবকিছু সামলে নিতে পারছিল না। তাই সে আজকে জোয়ানাকে ডিশ ওয়াশিং বাদ দিয়ে তার কাজে সাহায্য করতে বলে। জোয়ানাও এতে বেশ খুশি হয়ে যায়। আকি জোয়ানাকে সবজি কেটে দিতে বলে, সেটাকে দেখিয়ে দেয় যে কিভাবে কাজটি করতে হবে। এরপর জোয়ানা যখন সবজিগুলোকে চপিং করছিল, তখন সেটা দেখে আকি অনেক ইমপ্রেস হয়ে যায়, কারণ জোয়ানা এই কাজটি অনেক ভালোভাবেই করতে পারছে। আকি তখন জোয়ানাকে বলে যে কয়েকদিন যেন সে রেস্টুরেন্টে আধা ঘন্টা আগে আসে,
কারণ সে তাকে এমন কিছু জিনিস শেখাতে চায় যেটার মাধ্যমে জোয়ানা আকির অনেক কাজেই হেল্প করতে পারবে। এবার কাল যখন জোয়ানা আধা ঘন্টা আগে আসে তখন আকি তাকে সবচাইতে ফ্রেশ মাছ চেনার কিছু উপায় শিখিয়ে দেয়। সে তাকে বোঝায় যে কিভাবে মাছের চোখ এবং পেট দেখার মাধ্যমে খুব সহজেই বোঝা যায় যে মাছটি ফ্রেশ আছে কিনা। এভাবে আস্তে আস্তে আকি জোয়ানাকে আরও বেশ কিছু টেকনিক শেখাতে থাকে। এরপর একদিন রেস্টুরেন্টে সমস্ত ওয়ার্কাররা মিলে একসঙ্গে লাঞ্চ করছিল। তবে এই লাঞ্চের প্রায় সমস্ত খাবারগুলোই ছিল জাপানিজ ট্রেডিশনাল ফুড, কিন্তু জোয়ানার কাছে মনে হচ্ছিল যে খাবারগুলো হয়তো একদমই টেস্টি নয়। তাই সবাই এখানে খাবার খেলেও সে চুপচাপ বসেছিল। আকি তখন জোয়ানার প্লেটে একটি খাবার উঠিয়ে দিয়ে বলে, তুমি চাইলে আমাদের সবচাইতে ট্রেডিশনাল ফুড সুশি ট্রাই করতে পারো। জোয়ানা তখন তাকে বলে, আমি আসলে সুশি একদমই খাই না। একদিন আমি কৌতূহলবশত একটি শপ থেকে সুশি নিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি। আকি তখন তাকে বলে, আসলে সবগুলোতে যে সমস্ত সুশি পাওয়া যায় সেগুলো কিন্তু সঠিক নিয়মে ট্রেডিশনাল পদ্ধতিতে তৈরি করা হয় না। তাই যখন নতুন কোনো মানুষ সব থেকে সুশি ট্রাই করে তখন তাদের মনেও ঠিক তোমার মতোই সুশির প্রতি অন্যরকম ধারণা তৈরি হয়। সুশি হলো এমন একটি খাবার যেটা পারফেক্টভাবে তৈরি করা না গেলে সেটার কোনো স্বাদই থাকে না। শপে থাকা সুশিগুলো তো তারা শুধুমাত্র সেল করার জন্য তৈরি করে। তুমি এই সুশিটি একবার ট্রাই করে দেখো, এটা একদম ট্রেডিশনাল পদ্ধতিতে তৈরি করা হয়েছে। একথা শুনে জোয়ানা তখন এখানকার সুশি ট্রাই করে, আর তার কাছে এই সুশিটি এত পরিমাণ টেস্টি মনে হয় যে সে আরও কিছু সুশি তার প্লেটে উঠিয়ে নেয়। তবে জোয়ানা এখানে ভালোভাবে চপস্টিক ব্যবহার করতে পারছিল না। তাই সেদিন বাড়িতে ফেরার পর রাতের বেলা জোয়ানা সঠিকভাবে চপস্টিক ব্যবহার করার পদ্ধতি শিখছিল এবং সে একটি জাপানিজ খাবারের বইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের জাপানিজ ডিশের নাম এবং রেসিপি মুখস্থ করছিল। এবার পরের দিন সকালে জোয়ানা যখন রেস্টুরেন্টে যায় তখন আকি তাকে সবজি কাটার বিভিন্ন টেকনিক শিখিয়ে দেয়। সে তাকে স্পেশাল একটি টেকনিকের মাধ্যমে শশা কাটা শেখায়, যেখানে ছুরি দিয়ে খুবই সাবধানতার সাথে অনেক পাতলা এবং লম্বা করে শশা কাটতে হয়। আর এভাবে শশা কাটলে নাকি খাবারের স্বাদ এবং সৌন্দর্য দুটোই বেড়ে যায়। তবে এভাবে শশা কাটতে জোয়ানার অনেক অসুবিধা হচ্ছিল। আকি তখন তাকে বলে যে জোয়ানার এই কাজটি করতে হলে তাকে তার চাকুটি পরিবর্তন করতে হবে। সে যদি কার্বন স্টিল দিয়ে এই কাজটি করে তাহলে এটা তার জন্য অনেক সহজ হবে। এবার আজকেও যখন দুপুরবেলা তারা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করছিল তখন আকি দেখতে পায় যে জোয়ানা আজকে অনেক পারফেক্টভাবে চপস্টিক ব্যবহার করতে পারছে, কিন্তু এখনও সে কিভাবে পারফেক্টভাবে সুশি খেতে হয় সেটা পুরোপুরিভাবে জানে না। আকি তখন তাকে বলে, সুশি খাওয়ার আগে সুশির প্রত্যেকটি পিসকে খুব ভালোভাবে সয়া সসের মধ্যে ডুবিয়ে নিলে সেটা খেতে অনেক টেস্টি হয়। জোয়ানা তখন ঠিক সেভাবেই সুশি খেলে সে খুব ভালোভাবেই বুঝতে পারে যে সুশি আসলে কতটা টেস্টি। তবে জোয়ানা এখানে লক্ষ্য করে যে সুশির ভেতরে ভাতের মতো আঠালো কিছু একটা রয়েছে। এটা দেখে সে অনেক ইমপ্রেস হয়ে যায়, কারণ সে সুশি খেয়ে একদমই বুঝতে পারেনি যে সুশির মধ্যে ভাত ব্যবহার করা হয়েছে। কারণ ভাতের সাহায্যেও যে এত টেস্টি একটি খাবার তৈরি করা যায় সেটা সে আজকে প্রথম জানল। তখন সবাই এখানে জোয়ানাকে জানায় যে এই ভাতটি আসলে কোনো সাধারণ ভাতের মতো নয়, বরং ভিনেগারের মাধ্যমে এই ভাতটিকে প্রসেস করা হয়, যার ফলে এটা এত বেশি আঠালো। তো আজকে ভালোভাবে সুশি খেয়ে সুশির প্রতি জোয়ানার অনেক বেশি আকর্ষণ তৈরি হয়। তো আজকে যখন জোয়ানা তার কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে তখন সে আজকে তার সাথে করে তার বাবা এবং মেয়ের জন্য সুশি নিয়ে আসে। সে তাদেরকেও সুশি খাওয়ানোর জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তো জোয়ানা এখানে তার বাবাকে বলে যে জাপানিজ ফুডগুলো আসলেই অনেক বেশি টেস্টি, আর সুশির তো কোনো কথাই নেই। তাদের দেশের মতো আরও বেশ কয়েকটি দেশে এই ধরনের খাবারকে অনেক নিচু চোখে দেখা হয়, কিন্তু এই খাবারগুলো যদি ট্রেডিশনাল পদ্ধতিতে সঠিক নিয়মে তৈরি করা যায় তাহলে এগুলোকে সবাই বিশ্বের সবচাইতে টেস্টি খাবার মনে করবে। কিন্তু তার বাবার কেন যেন জাপানিজ খাবার ভালো লাগতো না, তাই সে জোয়ানা এবং তার মেয়েকেই খেতে বলে। আর জোয়ানার মেয়ে এখানে অনেক মজা করে সুশি খায়। তো এভাবেই দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। একদিন আকি যখন রেস্টুরেন্টে রান্নার প্রস্তুতি নিচ্ছিল তখন জোয়ানা তাকে বিভিন্ন উপকরণ রেডি করতে হেল্প করছিল। আকি আজকে তার হাতের তৈরি স্পেশাল সুশি তৈরি করছিল, আর সুশি তৈরির যেই পদ্ধতি ছিল সেটা জোয়ানাকে অনেক বেশি আকৃষ্ট করে। তাই সে কাজের পাশাপাশি অনেক মনোযোগ দিয়ে সুশি তৈরির প্রসেস দেখছিল। আকি প্রথমে সুশির জন্য বিশেষ একটি মাছ রেডি করে নেয়। এরপর চিকন চিকন বাঁশের কঞ্চি দিয়ে তৈরি একটি ম্যাটের উপর সবুজ এক ধরনের শীট বসিয়ে সেটার উপর সে আঠালো ভাত, মাছ এবং বিভিন্ন সবজি দেয়। এরপর সেই বাঁশের ম্যাটটিকে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই পারফেক্ট সাইজের একটি রোল তৈরি করে ফেলে। জোয়ানা বুঝতে পারে যে রোলটি তৈরি করতেও কিছু টেকনিকের ব্যবহার করতে হয়। তবে জোয়ানা যখন এগুলো দেখছিল ঠিক তখনই মিয়াকো বলে যে রেস্টুরেন্টে ইয়োশিদা আসছে, অর্থাৎ এখানকার মালিক, তাই সব কাজ যেন সে পারফেক্টভাবে করে ফেলে। তবে জোয়ানা এখানে লুকিয়ে লুকিয়ে এটা দেখছিল
যে কিভাবে আকি সুশি তৈরির জন্য প্রত্যেকটি স্টেপে তার হাতের ব্যবহার করছে। সেও এখানে আকির মতো করেই তার হাতের মুভমেন্ট করার চেষ্টা করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে রেস্টুরেন্টের মালিক ইয়োশিদা চলে আসে। কিন্তু ইয়োশিদাকে কিচেনে দেখে সবাই একটু ঘাবড়ে যায়। এরপর ইয়োশিদা এডি নামক একজন কর্মচারীকে বলে, কিছুক্ষণ আগে আমাকে আদার যে রেসিপিটি সার্ভ করা হয়েছে সেই রেসিপিতে আদার শেপটিকে ফ্লাওয়ার শেপ কেন দেয়া হয়নি? তার এত সুনামধন্য রেস্টুরেন্টে এত বড় ভুল কে করেছে? এরপর এখানে জানা যায় যে সেই রেসিপিটি আসলে জোয়ানাই রেডি করেছিল। জোয়ানা এতে বেশ ঘাবড়ে যায়। কিন্তু জোয়ানার একজন কলিগ এখানে ইয়োশিদাকে বুঝিয়ে বলে। সে তাকে বলে, আসলে স্যার, জোয়ানা আমাদের রেস্টুরেন্টে নতুন জয়েন করেছে, তো তাই হয়তো সে বিষয়টি বুঝতে পারেনি। আস্তে আস্তে সেও সবকিছু শিখে যাবে। একথা শুনে ইয়োশিদা বলে, ঠিক আছে, তবে সবকিছু শিখে যাওয়ার পরেই যেন সে কোনো ডিশ তৈরি করে। এই বলে ইয়োশিদা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে জোয়ানা এখন তার কাজের প্রতি আরও অনেক বেশি মনোযোগী হয়ে উঠেছে। সে অনেক সকালবেলায় রেস্টুরেন্টে চলে আসে, আর রেস্টুরেন্টের খাবার তৈরির জন্য যতগুলো মাছ, মাংস, শাকসবজি আসে সেই সবকিছুই সে এখন নিজ দায়িত্বে গুছিয়ে রাখে। তো আজকে সমস্ত কিছু গুছিয়ে রাখার পর আকি যখন তার কাজ করতে আসে তখন সে দেখতে পায় যে সুশির জন্য যে সমস্ত মাছ রয়েছে সেই সমস্ত মাছগুলো অলরেডি সুশির জন্য প্রস্তুত করা আছে। এমনকি মাছগুলোকে অনেক পারফেক্টভাবে কাটাও হয়েছে। আকি এতে বেশ অবাক হয়ে যায়, কারণ সে ছাড়া এখানকার কেউই এতটা সুন্দরভাবে সুশির মাছ রেডি করতে পারে না। আকি জানতে পারে যে এটা জোয়ানা করেছে। সে এতে জোয়ানার প্রতি অনেক ইমপ্রেস হয়। জোয়ানা তখন আকিকে বলে, আপনি কি আমাকে সুশির রাইস তৈরি করা শেখাবেন? তাহলে হয়তো প্রতিদিন আমিও আপনাকে রাইস তৈরি করতে হেল্প করতে পারবো। আকি তখন জোয়ানাকে দেখায় যে কিভাবে সে সুশির জন্য পারফেক্ট একটি রাইস তৈরি করবে। আকি জোয়ানাকে দেখায় যে প্রথমে সুশির রাইসগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপরে পুরো রাইসটিতে ভালোভাবে ভিনেগার ছড়িয়ে দিতে হবে, আর ঠিক ততক্ষণ পর্যন্ত রাইসগুলোকে নাড়তে হবে যতক্ষণ না এটা একদম আঠালো হয়ে যায়। এভাবে জোয়ানা আস্তে আস্তে সুশি তৈরির সমস্ত পদ্ধতিগুলো শিখছিল। এমনকি রেস্টুরেন্ট থেকে সে তার বাড়িতে ফিরেও তার মেয়ের জন্য সুশি তৈরি করত, যাতে করে তার সুশি তৈরির স্কিল ডেভেলপ হয়। তবে সুশির সমস্ত উপকরণগুলো সে সুন্দরভাবে রেডি করতে পারলেও তার সুশির রোল তৈরি করতে অনেক অসুবিধা হচ্ছিল, কারণ দক্ষতা ছাড়া এই কাজটি করা খুবই ডিফিকাল্ট। তারপরে সে কোনো মতে সুশি তৈরি করে তার মেয়ে এবং তার বাবাকে খেতে দেয়। তবে তার তৈরি সুশি দেখতে ততটা সুন্দর হয়নি। এতে জোয়ানা কিছুটা আপসেট হয়ে যায়। এরপর সে ইন্টারনেটে সুশি তৈরির বিভিন্ন রেসিপি দেখতে শুরু করে, এমনকি সুশির ব্যাপারে নানা ধরনের আর্টিকেল পড়তে থাকে। তবে ইন্টারনেটে সুশির ব্যাপারে ঘাটাঘাটি করতে গিয়ে সে হঠাৎ করে একটি নিউজ দেখতে পায়, যেখানে জাপানের একটি কুকিং কম্পিটিশনের ব্যাপারে বলা হয়েছে। আর এই কম্পিটিশনের পুরো থিমটি ছিল বিভিন্ন ধরনের সুশির উপর। তাই শুধুমাত্র সুশি শেফরাই এই কম্পিটিশনে যোগদান করতে পারবে। তার উপরে এই কুকিং কম্পিটিশনে যে জিততে পারবে তাকে প্রায় 2 কোটি টাকা পুরস্কার দেয়া হবে। তো জোয়ানার কাছে এই কম্পিটিশনটি অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়। তাই সে মনে মনে ভাবছিল যে যদি সে কোনো মতে এই কম্পিটিশনটিতে জিততে পারে তাহলে সেই কম্পিটিশনের প্রাইজ মানি দিয়ে সে অনেক বড় কিছু করতে পারবে। সে নিজে একটি রেস্টুরেন্ট খুলে সেটা পরিচালনা করতে পারবে। এবার পরের দিন সকালে জোয়ানা যখন রেস্টুরেন্টে কাজ করতে যায় তখন সে আকিকে বলে, কাল আপনি আমাকে ঠিক যেভাবেই সুশির রাইস তৈরি করা শিখিয়েছেন আমি একদম ঠিক সেভাবে করিয়ে আমাদের বাড়িতে গিয়ে সেই রাইস তৈরি করেছি, কিন্তু সেটা আপনার মতো পারফেক্ট কেন হয়নি? এমনকি অনেক সময় ধরে চেষ্টা করার পরও আমি কোনো মতে রাইসগুলোকে আঠালো করতে পারিনি, যার ফলে আমার সুশির শেফ একদম নষ্ট হয়ে গিয়েছে। আকি তখন তাকে বলে, কিন্তু আমি তো তোমাকে একদম পারফেক্টভাবে চোখের সামনেই তৈরি করে দেখিয়েছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে তুমি হয়তো সাধারণ ভাতের চাল দিয়ে সেটা তৈরি করতে গিয়েছিলে, কিন্তু সুশি তৈরির চাল তো একদম আলাদা। তুমি কি নিশ্চিত যে তুমি সেটা দিয়েই করেছিলে? একথা শুনে জোয়ানা বুঝতে পারে যে তার ভুলটা আসলে কোথায় হয়েছিল। তবে এখানে একজন মহিলা কর্মচারী জোয়ানাকে বলে, আসলে আমরা মেয়েরা চাইলেও ছেলেদের মতো পারফেক্ট সুশি তৈরি করতে পারবো না, কারণ তাদের শরীরে আমাদের চাইতেও প্রচুর পরিমাণে শক্তি থাকে, যেটা দিয়ে প্রেশার ক্রিয়েট করলে রাইসও অনেক ভালো হয়, আর সুশির রোলের সবকিছু একদম পারফেক্টভাবে একে অপরের সঙ্গে লেগে থাকে। তো এবার কাজ করার সময় জোয়ানা আকিকে সেই কুকিং কম্পিটিশনের ব্যাপারে বলে, যেটা মূলত সুশি শেফদের জন্যই আয়োজন করা হয়েছে। জোয়ানা আকিকে বলে, আমি আজ পর্যন্ত আপনার মতো পারফেক্ট সুশি বানাতে কাউকেই দেখিনি। আপনি কিন্তু চাইলে সেই কম্পিটিশনে অনায়াসেই যোগদান করতে পারেন। কম্পিটিশনের প্রাইজ মানি কত জানেন? প্রায় 2 কোটি টাকার মতো। আর 2 কোটি টাকা জিততে পারলে আপনাকে আর এখানকার শেফ হয়ে থাকতে হবে না। আপনি নিজেই অনেক বড় কিছু করতে পারবেন, আর আমার বিশ্বাস আছে যে আপনি সেখানে গেলে অবশ্যই জিতে আসতে পারবেন। আকি তখন তাকে বলে, এই কম্পিটিশনের ব্যাপারে তোমার অনেক আগেই আমি জেনেছি,
কিন্তু আমার ওই সমস্ত কম্পিটিশনে যাওয়ার কোনো আগ্রহ নেই। আমি আমার লাইফটাকে অনেক এনজয় করি। এই যে প্রতিনিয়ত এত এত মানুষের জন্য সুশি তৈরি করি, আর তারা আমার হাতে সুশি খেয়ে আমাকে এতটা পছন্দ করে। আমি প্রতিনিয়ত এত এত মানুষের ভালোবাসা পাই, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তাছাড়া আমার এই গাধার মতো মুখটা টেলিভিশনের সামনে আমি দেখাতে চাই না। তবে তুমি চাইলে কিন্তু কম্পিটিশনটিতে একবার অডিশন দিয়ে দেখতে পারো। আমি যতটুকু পারি তোমাকে হেল্প করার চেষ্টা করব। তো কম্পিটিশন শুরু হতে আরও 1 মাস সময় বাকি ছিল, তাই প্রতিনিয়ত জোয়ানা অনেক মনোযোগ দিয়ে একদম পারফেক্টভাবে বিভিন্ন ধরনের সুশি তৈরি শিখতে থাকে, যাতে করে সে সেই কম্পিটিশনে যোগদান করতে পারে। জোয়ানা প্রতিদিন আকির কাছ থেকে বিভিন্ন সুশি তৈরি ট্রিক শিখত, আর সেটা প্রতিদিন সে তার বাড়িতে এসে প্র্যাকটিস করত। আর এভাবে জোয়ানা যত বেশি প্র্যাকটিস করছিল, তার তৈরি সুশিও আস্তে আস্তে ততটাই পারফেক্ট হচ্ছিল। এবার পরের দিন রেস্টুরেন্টে যখন সবাই কাজ করছিল, তখন সেখানে ইয়োশিদা আসে। আর এখানে রবার্ট নামক একজন কর্মচারী ছিল। তো এই কর্মচারী এখানে কিছু কাস্টমারকে জিজ্ঞাসা করে যে তারা সুশির পাশাপাশি কি অন্য কিছু খেতে চায়। কাস্টমাররা তখন মিট টাইপের কিছু জিনিস অর্ডার করে, তবে ইয়োশিদার কাছে বিষয়টি মোটেও ভালো লাগে না। সে তখন রবার্টকে তার কাছে ডেকে বলে, আমি তোমাকে আর কতবার বলবো যে কাস্টমারদের কাছ থেকে সুশি বাদে আর অন্য কোনো ডিশের অর্ডার নেবে না। রবার্ট বলে যে তারা অর্ডার করলে সে কি করবে। ইয়োশিদা তখন বলে তারা অর্ডার করেনি, বরং সে নিজে থেকেই তাদেরকে অন্য কোনো ডিশের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। এরপর ইয়োশিদা তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে যেন এরকম ভুল আর কখনোই না করে। তার এই রেস্টুরেন্ট সুশির জন্যই অনেক বেশি পপুলার, তাই সে অন্য কোনো ডিশকে এখানে জায়গা দিতে চায় না। যদিও এই রেস্টুরেন্টে জাপানিজ সমস্ত খাবারই পাওয়া যায়, কিন্তু ইয়োশিদার মেইন ফোকাস ছিল শুধুমাত্র সুশির দিকে। অন্যদিকে আমরা জোয়ানাকে দেখতে পাই। জোয়ানা স্পেশাল একটি সুশি তৈরি করে তার বাবা এবং তার মেয়েকে টেস্ট করতে দেয়। তবে এখানে তার বাবার অনেক মন খারাপ ছিল। জোয়ানা তখন এটার কারণ জানতে চাইলে তার বাবা তখন তাকে বলে যে আজকে তার বেতন থেকে 10% টাকা কেটে নেওয়া হয়েছে তার সামান্য একটু ভুলের জন্য। তারা এমনটা কিভাবে করতে পারে বাবা? তারা তো তোমাকে খুব বেশি স্যালারিও দেয় না। তার বাবা তখন তাকে বলে, আমরা যদি আবারও আমাদের ফলের বিজনেসে ফিরে যাই, তাহলে সেই সব থেকে আমি চাকরি ছেড়ে দেব, আর পার্ট টাইম আমি ফলের বিজনেস করব। কিন্তু জোয়ানা তার বাবাকে এই কাজটি করতে দিতে চায় না, কারণ আশেপাশে থাকা বিভিন্ন বখাটে ছেলেদের কারণে তার বাবার জীবন অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাই জোয়ানা এখন অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। এবার পরের দিন দেখা যায় তাদের রেস্টুরেন্টে প্রচুর পরিমাণ মানুষের ভিড় ছিল, কিন্তু তাদের রবার্ট নামক যে কর্মচারী ছিল সে আজকে রেস্টুরেন্টে আসেনি, আর আকির প্রায় সমস্ত কাজে সেই সাহায্য করত। তাই রবার্ট না আসার কারণে আকির উপর কাজের অনেক প্রেশার পড়ে যায়। তাই এই সুযোগে জোয়ানা আকিকে হেল্প করতে আসে। সেদিন জোয়ানার করা সেই ভুলের কারণে তার আকির সঙ্গে কাজ করা নিষেধ ছিল, তবে রবার্ট না আসায় আজকে সে কাজ করার অনুমতি পায়। জোয়ানা আকিকে বলে যে সে পারফেক্টভাবে সুশি তৈরি করা শিখেছে। তাই আকি তখন জোয়ানাকে সুশি তৈরি করতে বলে, আর সে নিজে অন্যান্য সব ডিশ তৈরি করতে থাকে। এরপর জোয়ানা এক এক করে সুশি তৈরি করছিল। আকি দেখতে পায় যে সত্যিই জোয়ানার সুশি বানানোর স্কিল অনেক ইমপ্রুভ হয়েছে, এমনকি সে এটা অনেক দ্রুত করতে পারছে, যার ফলে জোয়ানার জন্য আজকে তার কাজে অনেক হেল্প হয়। এবার সারাদিন তাদের ডিউটি শেষ হলে আকি আজকে জোয়ানার সামনে মাথা নিচু করে তাকে ধন্যবাদ জানায়। এমনকি সে তার অনেক প্রশংসাও করে, কারণ তার তৈরি সুশিগুলো একদম পারফেক্ট ছিল। এরপর আকি জোয়ানাকে টিপসও দেয়। জোয়ানা এতে বেশ খুশি হয়ে যায়, আর সে আকিকে বলে, আমি কালও আপনাকে আপনার কাজে হেল্প করতে চাই। কিন্তু আকি তখন তাকে বলে, তোমার মতো এরকম একজন হেল্পিং পার্সন পেলে তো আমার অনেক ভালোই হয়, কিন্তু মিস্টার ইয়োশিদা এটা অ্যালাউ করবে না। তুমি তো জানোই সে তোমার উপর রেগে আছে। জোয়ানা তখন আকিকে বলে, আমি আপনাকে একটি কথা বলতে চাই আকি, আপনাকে দেখে আমার মনে অনেক বড় একটি স্বপ্ন তৈরি হয়েছে। আমিও আপনার মতো ঠিক এরকমই স্বাধীনভাবে জীবন কাটাতে চাই, এত এত মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আমি চাই আপনার মতোই এখানকার শেফ হতে। ঠিক আপনি যেভাবে সুশির মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করেছেন, আমিও সেটাই করতে চাই। আমি যদি এখানকার একজন সুশি শেফ হই, তাহলে আপনার কি এতে কোনো আপত্তি আছে? আকি তখন তাকে বলে, আমার কোনো আপত্তি নেই, এতে বরং আমি অনেক খুশি হব। তুমি চাইলে কিন্তু আমি তোমার অ্যাসিস্ট্যান্ট শেফও হতে পারি। কিন্তু সমস্যা কি জানো? তুমি তো একজন মেক্সিকান নাগরিক, কিন্তু মিস্টার ইয়োশিদা সুশির জন্য শুধুমাত্র জাপানিজদেরকেই অ্যালাউ করে, কারণ তার ধারণা যে জাপানিজ ট্রেডিশনাল ডিশগুলো শুধুমাত্র জাপানিজ শেফের জন্যই চলবে। জোয়ানা তখন তাকে বলে, কিন্তু আমি মনে করি খাবারের টেস্টটাই আসল। যদি খাবারের স্বাদ দিয়ে মানুষের মন জয় করা যায়, তবে সেই রেস্টুরেন্টের খাবার পপুলার হয়। তাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব মিস্টার ইয়োশিদার বিশ্বাস অর্জন করার, যাতে করে সে আমাকে এই রেস্টুরেন্টে সুশি শেফের পদটি দেয়। যদি তুমি এটা সত্যিই করতে পারো, তাহলে আমি অনেক খুশি হব জোয়ানা।
তুমি আসলে অনেক স্ট্রং একটি মেয়ে। আর তুমি যেহেতু এই রেস্টুরেন্টের একজন সুশি শেফ হতে চাও, তাই আমি এখন থেকে সুশির পরিবর্তে অন্য খাবারগুলোতে ফোকাস করব আর তোমাকে সবচাইতে টেস্টি সুশি বানানো শেখাবো, যাতে করে সত্যিই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। এবার পরের দিন যখন রেস্টুরেন্টে আকির সবার অর্ডার নিচ্ছিল, তখন গতকালকের মতো আজকেও জোয়ানা তাকে খাবার তৈরি করতে হেল্প করছিল। তবে সে খাবারগুলো তৈরি করছিল কিচেনের মধ্যে লুকিয়ে লুকিয়ে, যাতে করে মিস্টার ইয়োশিদা এটা জানতে না পারে। কিন্তু আজকে হঠাৎ করে কিচেনে মিস্টার ইয়োশিদা চলে আসে আর সে জোয়ানাকে খাবার তৈরি করতে দেখে ফেলে। সে এতে জোয়ানার উপর ভীষণ রেগে যায় আর সে তাকে বলে, আমি না তোমাকে বলেছি যে তুমি অন্য কাজ করবে? জোয়ানা তখন ইয়োশিদাকে বলে, আপনি আমার সঙ্গে কেন এমন করছেন? আমার ছোট্ট একটু ভুলের জন্য আমার পেছনেই পড়ে আছেন। আমি আমার কাজের মাধ্যমে আমার পজিশন চেঞ্জ করতে চাই। কিন্তু মিস্টার ইয়োশিদা তখন বলে, যদি তোমার এমন কোনো উদ্দেশ্য থেকে থাকে যে তুমি এখানকার সুশি শেফ হবে, তাহলে আজকে আমাদের রেস্টুরেন্ট ছেড়ে অন্য রেস্টুরেন্টে চলে যাও। এখানে কখনোই তোমাকে অ্যালাউ করা হবে না। জোয়ানা তখন ইয়োশিদার হাতে তার তৈরি একটি খাবার দিয়ে চলে যায়। কিন্তু ইয়োশিদা সেই খাবারটিকে টেস্ট করা তো দূরের কথা, বরং সে খাবারগুলোকে ডাস্টবিনে ফেলে দেয়। তবে ইয়োশিদার কথায় জোয়ানা অনেক কষ্ট পেয়েছিল। তাই পরের দিন যখন আকি জোয়ানাকে তার কাজে হেল্প করতে বলে, তখন জোয়ানা তাকে জানায় যে সে আজ থেকে শুধুমাত্র তার দায়িত্বে থাকা কাজটুকুই করবে। সে আর কখনো তাকে খাবার তৈরিতে হেল্প করবে না, আর সে নিজেও কখনো এখানে খাবার তৈরি করার চেষ্টাও করবে না, কারণ এতে করে আকি এবং তার দুজনেরই চাকরি চলে যেতে পারে। জোয়ানার কথা শুনে আকি মন খারাপ করে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই জোয়ানা আবারও নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসে আর সে আকিকে আবারও খাবার তৈরিতে হেল্প করতে যায়। আর আকি এখানে জোয়ানাকে এটা ফিল করানোর চেষ্টা করে যে একজন শেফ হওয়া কতটা সম্মানের, যাতে করে জোয়ানা আবারও তার মাঝে আত্মবিশ্বাস ফিরে পায়। তবে এমন সময় সেখানে মিস্টার ইয়োশিদা আসলে একজন কাস্টমার ইয়োশিদার কাছে এসে বলে, আপনাদের রেস্টুরেন্টে খাবার তৈরি করতে মেক্সিকান নাগরিকও কাজ করে, কিন্তু আমরা তো জানতাম এখানকার সব শেফই জাপানিজ। আমরা কি কোনো মেক্সিকান মানুষের কাছ থেকে জাপানিজ খাবারের টেস্ট পাবো? ইয়োশিদা তখন বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এতে করে সে জোয়ানার প্রতি আরও রেগে যায়। এরপর দেখা যায় মিস্টার ইয়োশিদা শেফের পোশাক পরে আকির কাছে চলে আসে আর সে আকিকে বলে যে এতগুলো বছর ধরে আকির উপর সে ভরসা করেছিল, কিন্তু আকি কিনা এখন এতটা দায়িত্বহীন হয়ে পড়েছে। সে কিভাবে একজন মেক্সিকান মানুষকে খাবার তৈরি করতে দিচ্ছে? সে কি জানে না যে এটা একটি জাপানিজ রেস্টুরেন্ট? আকি যদি এমন করতে থাকে তাহলে ইয়োশিদা নিজেই শেফের কাজ করবে। তবে আকি এখানে ইয়োশিদাকে বোঝানোর চেষ্টা করছিল যে জোয়ানা একজন মেক্সিকান নাগরিক হলেও সে কতটা পারফেক্টভাবে জাপানিজ খাবার তৈরি করতে পারে, আর তার হাতে সুশিও কতটা টেস্টি হয়। যদি জোয়ানাকে কিছুদিনের জন্য হলেও শেফের দায়িত্ব দেয়া হয়, তাহলে জোয়ানার খাবারও মানুষের কাছে পপুলার হয়ে যাবে। এদিকে এই সমস্ত কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল জোয়ানা। এরপর আকি যখন জোয়ানার কাছে আসে, তখন জোয়ানা তাকে বলে যে আকি যেন এখন থেকে তার কাছ থেকে দূরে থাকে। আকি যেন শুধুমাত্র তার কাজের দিকেই ফোকাস করে। সে জোয়ানার কথা যেন না ভাবে, কারণ জোয়ানা নিজেই নিজের জন্য লড়তে চায়। জোয়ানা তার জন্য তাকে বিপদে ফেলতে চায় না। আর সে যদি নিজের যোগ্যতায় এখানকার শেফ হতে পারে, তাহলে এটা তার জন্য আরও বেশি সম্মানজনক হবে। এখন এত কিছুর পর জোয়ানার মাথায় এক ধরনের জেদ চেপে বসে। সে ডিসাইড করে যে সে সেই কুকিং কম্পিটিশনে যাবে এবং সেখানে উইনার হয়ে এটা সে প্রমাণ করে দেবে যে সে মেক্সিকান হলেও জাপানিজ খাবার তৈরিতে সে কতটা এক্সপার্ট। তাই সে কুকিং কম্পিটিশনের ব্যাপারে অনেক রিসার্চ করে সোজা সে সুপার শপে চলে যায় এবং সেখান থেকে তার প্র্যাকটিসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে। সে তার বাড়িতে বসে ট্রেডিশনাল সুশির পাশাপাশি নিজে থেকেই এক্সপেরিমেন্ট করে করে নানা ধরনের সুশি তৈরি করতে থাকে। আসলে সেই কুকিং কম্পিটিশনে অডিশন দেওয়ার জন্য কয়েকটি সুশির ভিডিও তৈরি করে তাদেরকে পাঠাতে হবে। তাই জোয়ানা অনেক মনোযোগ দিয়ে সেই ভিডিওগুলো তৈরি করে ফেলে আর সেটাকে অডিশনের জন্য পাঠিয়ে দেয়। আর এই ভিডিও তৈরিতে তাকে হেল্প করেছিল তার মেয়ে এবং তার বাবা। এমনকি তার বাবা আজকে তার হাতে তৈরি সুশি খেয়েও দেখে আর তার কাছেও এটা ভীষণ ভালো লেগে যায়। এরপর জোয়ানা তার তৈরি এই স্পেশাল সুশিগুলো নিয়ে সোজা আকির কাছে টেস্ট করানোর জন্য নিয়ে আসে। এমনকি সে মিস্টার ইয়োশিদাকেও টেস্ট করে দেখতে বলে, কিন্তু মিস্টার ইয়োশিদা তার কোনো কথাই শুনতে চায় না। জোয়ানা তখন ইয়োশিদাকে বুঝিয়ে বলার চেষ্টা করে। সে তাকে বলে, আপনার রেস্টুরেন্টে যত ধরনের ডিশ রয়েছে আমি সেই সমস্ত ডিশগুলো তৈরি করতে পারবো এবং সেগুলো অনেক পারফেক্ট হবে। আপনি শুধু আমার তৈরি ডিশগুলো একবার ট্রাই করে দেখুন আর আমাকে শুধুমাত্র এখানকার শেফ হওয়ার একটি চান্স দিন। আমি কথা দিচ্ছি আমি ঠিক আপনার কথা অনুযায়ী কাজ করব। এমনকি কাস্টমারদের জন্য এতটা টেস্টিভাবে খাবার তৈরি করব যে আপনার রেস্টুরেন্টের পপুলারিটি আরও বেড়ে যাবে। কিন্তু মিস্টার ইয়োশিদা বলে যে জোয়ানা যদি জাপানিজ হতো তাহলে সে অন্তত একবার এই বিষয়টি ভেবে দেখত।
কিন্তু একথা শুনে জোয়ানা ভীষণ রেগে যায় আর সে মিস্টার ইউসিদাকে বলে, আপনি কেন আমাকে এতটা নিচু চোখে দেখছেন? আমি মেক্সিকান বলে কি আমার যোগ্যতার কোনো দাম থাকতে পারে না? আপনি তো নিজেও একজন শেফ, তাই নিশ্চয়ই আপনিও এটা খুব ভালোভাবেই জানেন যে খাবার কখনো মানুষের চেহারা বা জাত দেখে হয় না, বরং খাবারের সৌন্দর্য তার প্রেজেন্টেশন এবং স্বাদে। তাহলে কেন আপনি আমার সঙ্গে এমনটা করছেন? আমার স্বপ্ন এভাবে ভেঙে দিচ্ছেন। ইয়োশিদা তখন তাকে বলে, আমার রেস্টুরেন্টটি হচ্ছে একটি জাপানিজ রেস্টুরেন্ট, আর একজন জাপানিজ মানুষ যেভাবে জাপানিজ খাবার তৈরি করবে সেটা তুমি পারবে না, তাই আর কখনো এখানকার শেফ হওয়ার চিন্তাও করো না। জোয়ানা এবার প্রচণ্ড রেগে গিয়ে মিস্টার ইয়োশিদাকে বলে, আপনি কি লক্ষ্য করেছেন গত 1 মাস ধরে বনিতো নামক যে ডিশটি রয়েছে সেটা সুশি চাইতেও এই রেস্টুরেন্টে বেশি সেল হয়েছে। আর সেটা কে তৈরি করেছে জানেন? সেটা আমি তৈরি করেছি, যেটা কাস্টমারের কাছে এতটা ভালো লেগেছে। তবে আমি আজ বুঝতে পেরেছি যে আপনার চিন্তা ভাবনা কতটা নিচু, তাই আমি আর আপনার রেস্টুরেন্টে আজ থেকে কাজ করতে চাই না। এই বলেই জোয়ানা রেস্টুরেন্ট ছেড়ে চলে যায়। আকি তখন মিস্টার ইয়োশিদাকে বলে যে জোয়ানা আসলেই একজন ভালো শেফ ছিল, আর তার তৈরি খাবারগুলো কাস্টমারদের কাছে অনেক পছন্দেরও ছিল। এরপর আকি মিস্টার ইয়োশিদাকে জোয়ানার তৈরি মায়ান্স এবং এক ধরনের রোল খেতে দেয়, আর তাকে টেস্ট করে দেখতে বলে যে জোয়ানা আসলে কতটা ভালো রান্না করতে পারে। আকির কথায় ইয়োশিদাও এবার জোয়ানার তৈরি খাবার টেস্ট করে। অন্যদিকে জোয়ানা যখন তার বাড়িতে ফিরে আসে তখন সে একটি লেটার পায়, আর সে জানতে পারে যে সে সেই কুকিং কম্পিটিশনে অডিশন দিয়ে সিলেক্ট হয়ে গিয়েছে। এতে সে এবং তার পরিবার অনেক খুশি হয়ে যায়। জোয়ানার বাবা এখানে জোয়ানাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। তো কম্পিটিশনটি ছিল 2 সপ্তাহ পরে। এদিকে আকি যখন এই নিউজটি জানতে পারে যে জোয়ানা কম্পিটিশনের জন্য সিলেক্ট হয়ে গিয়েছে, তখন সে অনেক খুশি হয়ে যায়, আর সে জোয়ানার অ্যাড্রেস বের করে সোজা তার বাড়িতে চলে যায়। জোয়ানাও আকিকে দেখে অনেক খুশি হয়। এরপর সে তাকে তার বাবা এবং মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তো এবার কিছুক্ষণ পরেই আকি এখানে জোয়ানাকে একটি উপহার দেয়, যেটা ছিল কার্বন স্টিল দিয়ে তৈরি একটি চাকু। আকি এখানে জোয়ানাকে বলে যে এটা যেহেতু সুশি তৈরির কম্পিটিশন, তাই এই চাকুটি সেই কম্পিটিশনে অনেক কাজে আসবে। তো এত স্পেশাল একটি উপহার পেয়ে জোয়ানা অনেক খুশি হয়ে যায়। সে আকিকে মন থেকে ধন্যবাদ জানায়। এরপর প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। জোয়ানাকে কুকিং কম্পিটিশনের এজেন্সি থেকে ফোন করা হলে সে তার পরিবারকে নিয়ে সেখানে চলে যায়। তবে জোয়ানাকে দেখে কম্পিটিশনের কমিটি একদম অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল জোয়ানা জাপানিজ, কিন্তু এখন তারা জানতে পেরেছে যে জোয়ানা একজন মেক্সিকান নাগরিক। তবে হেড অফিস থেকে এই ব্যাপারে জানানো হয় যে জোয়ানা যেহেতু অডিশনের মাধ্যমে সিলেক্ট হয়েছে, তাই তাকে আর বাদ দেয়া যাবে না, কারণ তারা অলরেডি প্রতিযোগীদের লিস্ট তৈরি করে ফেলেছে। তাছাড়া এই কম্পিটিশনে কে কোন দেশের শেফ সেটা দেখা হবে না, বরং দেখা হবে যে সে পারফেক্টভাবে খাবারগুলো তৈরি করতে পারছে কিনা। এরপর জোয়ানা কম্পিটিশনের জন্য রেডি হয়ে ভেতরে চলে আসে, আর এখানে তার আরও বাকি 2 জন প্রতিযোগীর সঙ্গে পরিচয় হয়। আসলে অডিশনের মাধ্যমে এই 3 জনকেই বাছাই করা হয়েছে, যাদের মধ্যে একজনের নাম ছিল হিতোশি এবং আরেকজনের নাম ছিল ইয়ামোতো। তারা দুজনেই ছিল অনেক প্রফেশনাল শেফ। এবার কিছুক্ষণের মধ্যেই তাদের কুকিং কম্পিটিশন শুরু হয়। কিম নামক একজন উপস্থাপক কম্পিটিশনের প্রেজেন্টেশন দিচ্ছিল, আর কম্পিটিশন শুরু হওয়ার আগে সে সকলের উদ্দেশ্যে কম্পিটিশনের সমস্ত নিয়মকানুন বলে। সে এখানে বলে, আমাদের এই কম্পিটিশনটিকে প্রায় 3টি রাউন্ডে ভাগ করা হবে এবং প্রত্যেকটি রাউন্ডে প্রতিযোগীদেরকে আলাদা আলাদা টাস্ক কমপ্লিট করতে হবে। আর এভাবে করে যে অবশেষে ফাইনালে গিয়ে জিততে পারবে সে পেয়ে যাবে আমাদের প্রাইজ মানি 2 কোটি টাকা, কারণ এটা হচ্ছে পুরো পৃথিবীতে সবচাইতে বড় সুশি কম্পিটিশন। তাই যেই কম্পিটিশনের উইনার হবে সে শুধুমাত্র টাকাই পাবে না, বরং তাকে বিশ্বের শ্রেষ্ঠ সুশি মাস্টার হিসেবে টাইটেল দেওয়া হবে, যেটা একজন শেফের জন্য সবচাইতে বড় পাওয়া। তাই প্রত্যেকটি প্রতিযোগীকে বেস্ট অফ লাক। অন্যদিকে আমরা দেখতে পাই যে আকি এবং মিস্টার ইয়োশিদা এই কম্পিটিশনটি দেখছে। আকি এখানে জোয়ানার জন্য অনেক এক্সাইটেড ছিল। এদিকে কম্পিটিশনে তাদের প্রথম রাউন্ড শুরু হয়। প্রতিযোগীদেরকে তাদের নিজ নিজ জায়গাতে পাঠানো হয়। এবার কিম এখানে প্রতিযোগীদেরকে প্রথম রাউন্ড সম্পর্কে বলে। সে তাদেরকে বলে, প্রথম রাউন্ডে আপনাদেরকে পারফেক্টভাবে 3টি ডিশ তৈরি করতে হবে, আর এই 3টি ডিশের নাম হচ্ছে টেক্কামাকি রোল, ক্যালিফোর্নিয়া রোল এবং মাগুরো নিগিরি নামক একটি ডিশ। তবে আপনাদের জন্য সবচাইতে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এই 3টি ডিশে আপনাদেরকে তৈরি করতে হবে মাত্র 2 মিনিটের মধ্যে। এবার কিছুক্ষণের মধ্যেই তাদের কম্পিটিশন শুরু হয়। তারা 3 জনই এখানে তাদের নিজ নিজ দক্ষতা দেখাচ্ছিল, যাদের মধ্যে ইয়ামোতো তার ছুরি ব্যবহারের স্কিল দেখাচ্ছিল, আর জোয়ানা দেখাচ্ছিল তার কাজের স্পিড, এবং হিতোশি নামক যে শেফ ছিল সে গত বছরই অনেক বড় একটি কুকিং কম্পিটিশনের উইনার হয়েছে, তাই তার প্রত্যেকটি স্কিলে একদম পারফেক্ট ছিল। আর কম্পিটিশনের পাশাপাশি যখন তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তখন জোয়ানা এখানে বলে, একটি পারফেক্ট সুশির মূল বিষয়বস্তু হচ্ছে ফ্রেশ সবজি, ফ্রেশ মাছ এবং ফ্রেশ রাইস।
আর সেই সাথে একটি দক্ষ হাতের স্কিল। এই কয়েকটি বিষয় মিলে একটি পারফেক্ট সুশি তৈরি হয়। তবে দুজন শেফ মাগুরো নিগিরি রেসিপিটি তৈরি করতে পারলেও জোয়ানা এই রেসিপিটি সম্পর্কে জানতই না। তবে তারপরে সে মাত্র কয়েক সেকেন্ড তাদেরকে ফলো করে হুবহু তাদের মতোই রেসিপিটি তৈরি করে ফেলে। আর একদম 2 মিনিটের মধ্যেই তারা তিনজনই তাদের টাস্ক কমপ্লিট করতে পারে। কিন্তু জোয়ানা যেহেতু তাদেরকে ফলো করে রেসিপিটি তৈরি করেছে, তাই তাদের চাইতে কয়েক সেকেন্ড বেশি সময় লেগে যায়। এরপর জাজরা তাদের ডিশগুলো টেস্ট করতে আসে। এদিকে উপস্থাপক কিম এখানে বলে যে তাদেরকে প্রথম রাউন্ডের পয়েন্ট দেয়া হবে তাদের খাবারের টেস্ট এবং তাদের টেবিল কতটা ক্লিন রয়েছে সেটার উপর। আর এখানে দেখা যায় যে জোয়ানার টেবিল সবচাইতে বেশি ক্লিন ছিল, কারণ জোয়ানা আগে থেকেই যে কোনো কাজই পরিষ্কারভাবে করত। আর তার খাবারের টেস্টও এখানে একদম পারফেক্ট ছিল। তাই প্রথম রাউন্ডে বাকি দুজন শেফের চাইতে জোয়ানার নাম্বার কিছুটা এগিয়ে ছিল। এবার কিছুক্ষণের জন্য তাদের বিরতি দেওয়ার পর আবারও শুরু হয় দ্বিতীয় রাউন্ড, যেটার নাম হচ্ছে দ্য স্পিড অব কাৎসুরা মুকি। এই রাউন্ডে দেখা হবে যে তাদের তিনজনের মধ্যে কে সবচাইতে দ্রুত সময়ে একটি শসাকে অনেক পাতলা এবং লম্বা করে স্লাইস করতে পারে। অর্থাৎ এটা ছিল সেই টেকনিক যেটা আকি একবার জোয়ানাকে শিখিয়েছিল। তো জোয়ানা এখানে আকির দেয়া সেই কার্বন স্টিলের ছুরিটি ব্যবহার করে, আর সে আকির বলা সেই সমস্ত ট্রিকগুলো মনে করতে থাকে যেটা আকি জোয়ানাকে শসা কাটার সময় শিখিয়েছিল। এখানে প্রত্যেকটি শেফই একদম পারফেক্টভাবে তাদের শসাগুলোকে স্লাইস করছিল, কারণ তারা সবাই ছিল অনেক প্রফেশনাল। এবার খুবই অল্প সময়ের মধ্যে তারা সবাই তাদের টাস্ক কমপ্লিট করে ফেলে। এবার জাজরা যখন তাদের পারফরমেন্স জাজ করে, তখন দেখা যায় যে প্রত্যেকটি শেফই একদম একই সময়ে তাদের টাস্ক কমপ্লিট করেছে। তাই জাজরা তখন কার স্লাইস করা শসা সবচাইতে পাতলা হয়েছে সেটার উপর ভিত্তি করে নাম্বার দিতে থাকে। এরপর দেখা যায় যে তাদের সবার মধ্যে জোয়ানার স্লাইস করা শসাটি সবচাইতে পাতলা হয়েছে এবং তার স্লাইস করা শসাটির লেন্থও ছিল অনেক লম্বা। তাই সেকেন্ড রাউন্ডে উইনার হয় জোয়ানা। এতে জোয়ানা এবং তার পরিবার সহ আকিও অনেক খুশি হয়ে যায়। আর মিস্টার ইয়োশিদাও এখানে জোয়ানার স্কিল দেখে বুঝতে পারে যে জোয়ানা আসলেই কতটা ভালো একজন শেফ। এরপর কিছুক্ষণের মধ্যেই তাদের ফাইনাল রাউন্ড শুরু হয়। কিম এখানে প্রতিযোগীদেরকে উদ্দেশ্য করে বলে যে ফাইনাল রাউন্ডে তাদেরকে এমন একটি ডিশ তৈরি করতে হবে যেটা হবে শুধুমাত্র তাদের নিজেদের আবিষ্কার। আর তাদেরকে এখান থেকে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া হবে সেই সবকিছু মিলিয়েই নিজেদের মতো করে পারফেক্ট একটি ডিশ তৈরি করতে হবে। আর এই ডিশটির প্রধান উপকরণ হবে কিং স্যালমন, যেটা বৃহৎ আকৃতির রুই জাতীয় একটি মাছ। তবে তাদের ডিশটি অবশ্যই সুশি টাইপের হতে হবে। তো এবার কিছুক্ষণের মধ্যেই তাদের ফাইনাল রাউন্ডও স্টার্ট হয়ে যায়। জোয়ানা এখানে চিন্তা করে যে সুশি তো এমনিতেই অনেক বেশি টেস্টি, তাই সে সুশি তৈরির কোনো প্রসেসকেই মডিফাই করবে না। সে শুধুমাত্র সেম প্রসেস ফলো করে কিছু ইনগ্রেডিয়েন্টস যুক্ত করবে। এতেই সবচাইতে টেস্টি এবং নিউ টাইপের একটি সুশি রেডি হয়ে যাবে। তো তাদের প্রত্যেককেই আলাদা আলাদা রকমের উপকরণ দেওয়া হয়েছে। জোয়ানা চিন্তা করতে থাকে যে কোন কোন উপাদান অ্যাড করলে তার সুশি টেস্টি হবে। সেই সমস্ত উপকরণ দেখিয়ে জোয়ানার মাথায় একটি আইডিয়া আসে। আসলে মেক্সিকোতে এক ধরনের সস পাওয়া যায় যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস, আর সে সেই সসটি খুব ভালোভাবেই তৈরি করতে জানে। তাই জোয়ানা এখানে সেই সমস্ত উপকরণকে কাজে লাগিয়ে খুবই টেস্টি একটি সস তৈরি করে ফেলে এবং সেটা সে তার সুশির মধ্যে অ্যাড করে দেয়। আর বাকি শেফরাও তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে নতুন কিছু ডিশ তৈরি করে ফেলে। এরপর তাদের সবার ডিশ যখন তৈরি হয়ে যায়, তখন জোয়ানার ডিশ তৈরি হয়ে গেলেও সে তাড়াহুড়ো করতে গিয়ে একটি ভুল করে ফেলে। সে তার হাতে থাকা চপস্টিকগুলো সেখানে থাকা ভাতের মধ্যে ঢুকিয়ে দেয়, যেটা দেখে জাজরা সহ সবাই একদম অবাক হয়ে যায়। কারণ জাপানে আসলে ভাতকে অনেক বেশি সম্মানের চোখে দেখা হয়। তাই ভাতের মধ্যে এভাবে চপস্টিক ঢুকিয়ে দেওয়াটা জাপানিজদের কাছে অনেক বেশি অসম্মানজনক। তারা মনে করে এতে করে ভাতের অসম্মান হয়। এরপর ফাইনাল রাউন্ডের ডিশগুলোকে জাজ করা হয়। প্রত্যেকটি শেফ তাদের ডিশগুলোর ব্যাপারে ডিটেলসে জাজদেরকে বলছিল। হিতোশি এখানে বলে তার এই ডিশের উপরের খোলসটি একদম চিজ দিয়ে তৈরি এবং সে কিং স্যালমন মাছটিকে এখানে পুর হিসেবে ব্যবহার করেছে। আর উপরে সে বিশেষ একটি পদ্ধতি ব্যবহার করে লাল রং নিয়ে এসেছে, যেটা খেতেও অনেক বেশি টেস্টি। তাই তার এই ডিশের নাম হচ্ছে রেড সামুরাই। এবার আসে জোয়ানার পালা। জোয়ানা এখানে বলে যে সে কম্পিটিশনের নিয়ম অনুযায়ী কিং স্যালমনকেই প্রধান উপকরণ হিসেবে রেখেছে। আর তার এই সুশির উপরে যে আবরণটি রয়েছে সেটার উপরে সবুজ শীতটি সে নিজেই তৈরি করেছে এবং রাইসের জায়গায় সে কিং স্যালমনকেই উপরের স্থানে রেখেছে। আর ভেতরে সে বিশেষ একটি সস এবং বাকি উপকরণগুলো ব্যবহার করেছে। তার এই ডিশটির নাম হচ্ছে গ্রিন স্যালমন সুশি। এই সুশিটি খেতেও যেমন টেস্টি, ঠিক তেমনি শরীরের জন্য অনেক বেশি হেলদি। এরপর আসে শেফ ইয়ামোতোর পালা। তার ডিশটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় ছিল, কারণ সে বিশেষভাবে ডিশটির মধ্যে এক ধরনের ধোঁয়া তৈরি করেছে। এরপর সে এখানে বলে যে সে স্যালমন ফিশ, শসা এবং বিভিন্ন সবজি ব্যবহার করে খুবই স্পেশাল এবং ডিফারেন্ট একটি সুশি তৈরি করেছে।
যেটার পুরের মধ্যে সে স্পেশালভাবে মাশরুম দিয়েছে। আর সেই সাথে সে প্রত্যেকটি উপকরণকে এমনভাবে সাজিয়েছে যেটা মুখে দিলেই প্রত্যেকটি উপকরণের স্বাদ আলাদা আলাদাভাবে পাওয়া যাবে। আর তার এই ডিশটির নাম হচ্ছে ভলকেনো সুশি, কারণ এখানে সে লাভার মতো দেখতে একটি সস তৈরি করেছে আর সেটার উপরেই সে এক প্রকার ধোঁয়ার ইফেক্ট দিয়েছে। তো এভাবেই প্রত্যেকের ডিশগুলো জাজ করার পর এবার চলে আসে রেজাল্টের পালা। তো কিম এখানে সকলের দীর্ঘ প্রতীক্ষার পর জানায় যে তাদের এই ওয়ার্ল্ড সুশি শেফ কম্পিটিশনের উইনার হলো হিতোশি, অর্থাৎ ফাইনাল রাউন্ডে এসে জোয়ানা হেরে গিয়েছে। উইনার হয়েছে হিতোশি, কারণ হিসেবে বলা হয় যে জোয়ানা এবং হিতোশির পয়েন্ট একদম সেম ছিল, কিন্তু জোয়ানা যেহেতু লাস্ট রাউন্ডে এসে একটি ভুল করে ফেলেছে তাই জোয়ানার জায়গায় উইনার ঘোষণা করা হচ্ছে হিতোশিকে। কারণ এটা যেহেতু একটি জাপানিজ কম্পিটিশন ছিল তাই জোয়ানার উচিত ছিল প্রথমে জাপানিজ ট্র্যাডিশন সম্পর্কে সবকিছু জেনে এখানে আসা। তবে তারা সবাই এখানে জোয়ানার প্রতি অনেক ইমপ্রেস হয়েছিল। যদিও জোয়ানা সকলের সামনে অনেক স্বাভাবিক ছিল, কিন্তু সে আড়ালে গিয়ে প্রচণ্ড রকমের কাঁদে, যেটা টেলিভিশনে প্রচার করা হয়। আর এই বিষয়টি যখন ইউসিদা দেখতে পায় তখন তাকে দেখে মনে হচ্ছিল যে তারও হয়তো জোয়ানার জন্য খারাপ লাগছে। এই ঘটনার পর প্রায় কয়েক মাস সময় পার হয়ে যায়। আমরা মিস্টার ইউসিদার সেই ওসাকা রেস্টুরেন্ট দেখতে পাই, যেখানে আকি জোয়ানার মেয়ে এবং তার বাবার সঙ্গে বসে খাবার খাচ্ছিল। এরপর আমরা সেখানে জোয়ানাকে দেখতে পাই। অবশেষে জোয়ানা এই রেস্টুরেন্টে সুশি শেফ হতে পেরেছে, আর সেও এখন এখানকার অনেক পপুলার একজন শেফ। তার তৈরি প্রত্যেকটি খাবারই এখন কাস্টমারদের কাছে অনেক জনপ্রিয়। বিশেষ করে জোয়ানা কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে যে রেসিপিটি তৈরি করেছিল, যেটার নাম ছিল গ্রিন স্যালমন সুশি, সেটা এখন এখানকার সবচাইতে ট্রেন্ডিং একটি খাবার, যেটা খাওয়ার জন্য রেস্টুরেন্টে সবসময় কাস্টমারদের ভিড় লেগেই থাকে। তাই মিস্টার ইয়োশিদা এখন জোয়ানার উপর অনেক খুশি। ইয়োশিদা এখানে কাস্টমারদের সিটে বসে জোয়ানার তৈরি খাবার খাচ্ছিল, আর জোয়ানা যখন তার দিকে তাকায় তখন সে জোয়ানাকে মন থেকে ধন্যবাদ জানায়, কারণ জোয়ানার জন্যই তার মনে সমস্ত নিচু ধারণা বদলে গিয়েছে। আর জোয়ানাও অনেক স্ট্রাগল করার পর নিজেকে প্রমাণ করতে পেরেছে। তাই মিস্টার ইয়োশিদার জোয়ানাকে নিয়ে আজ অনেক গর্ব হচ্ছে, কারণ জোয়ানা তার রেস্টুরেন্টেরই শেফ। এরপর থেকেই জোয়ানার জীবন একদম বদলে যায়। সে শেফ হওয়ার পর তার সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যায়, এমনকি তার বাবাকেও আর কাজ করতে হয় না। সে আকি এবং তার পরিবারকে নিয়ে নতুন করে বাঁচতে শুরু করে।